সবার জন্য একটা গান শোনান। সবার জন্য তো গান শোনাবো না। অরুর হেঁচকে উঠে যায়। তোহান আর বিথি মুখ টিপে হাসতে লাগলো। বিথি টেবিলের উপর থেকে জগের থেকে পানি ঢেলে অরুর দিকে এগিয়ে দেয়। অরু পানি নিয়ে ডকডক করে গলায় ঢালে। তোহান খাকারি দিয়ে বলে ওঠে, তাহলে আরুর জন্যও কাও শালা পাবো। যদি সে বলে তাহলে ভেবে দেখতে পারি। বলল রুদ্র অরুকে উদ্দেশ্য করে। পারবো না, আপনার গাইতে হলে গান, না হলে গাইতে হবে না। রাগে গজগজ করতে করতেই বলল অরু। বিথি উঠে দাঁড়ালো, অরুর কাছে এসে বলল, প্লিজ এমনভাবে বলো না অরু, একবার বলো রুদ্র গান শোনাবে। কতদিন পর ওর গলায় গান শুনবো, প্লিজ অরু। অরু আর উপায় খুঁজে পেল না। বিথি এমনভাবেই বলছে, নাও করতে পারছে না। নিজের রাগ কন্ট্রোল করে শান্ত স্বরেই বলল, ঠিক আছে বলছি। বলে রুদ্রের দিকে তাকিয়ে ফোঁস করে বলে, আমার জন্য একটা গান শোনাবেন? অবশ্যই। সো বাক্য আর শেষ করতে পারলো না। অরুর কাশি উঠে গেল। এ লোকটা তাকে আর মানুষের সামনে আসতে দিবে না। রুদ্র দাঁড়ায়, উপরে ঘরের দিকে যায়। বিধিও দৌড়ে কিচেনে গেল। অরু দাঁড়িয়ে রইল। তোহানের মুখ তখনও চাপা হাসি। কিচেন থেকে বিধি রাবেয়া চৌধুরীকে নিয়ে আসে, মুখে একরাশ খুশি। অরুর কাছে এসে দাঁড়িয়ে বলেই অরুর কপালে আদরের স্পর্শ দেয় রাবেয়া চৌধুরী। রুদ্র নেমে এসেছে গিটার হাতে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রুদ্রর গান শোনার। রুদ্র পুনরায় নিজের আসনে এসে বসে, প্রস্তুত হয় গিটারের সঙ্গে। একবার অরুর দিকে তাকালো। এবার অরু আগের থেকে তার দিকে তাকানো ছিল। চোখাচোখি হলো, কিন্তু চোখ সরল না। গভীর দৃষ্টি, সেই দৃষ্টির মতোই গভীর কণ্ঠে রুদ্র গান ধরল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে গোধূলি বেলার লালচে আভার ছোঁয়া লেগেছে। রুদ্র নিজের ঘরে স্লাইডিং দরজার হেলান দিয়ে সিগারেটের সুকটান দিচ্ছে। চোখ আর তার আবদ্ধ আকাশপানে। মনের মধ্যে একরাশ অনুভূতি। ঘরেতে টিমটিম করে জ্বলছে ল্যাম্পলাইটটি। অরু আসার পর থেকে রুমটা সারাক্ষণের জন্য আলোকময় হয়ে উঠেছে। অরু অন্ধকার পছন্দ করে না, এক প্রকার ভয় পায়। তাই ঘুমানোর সময়ও ঘরে কিঞ্চিত হলেও আলো রাখতে হয়। এখন অরু ঘরে নেই, বাইরে বিথি আর রাবেয়া চৌধুরীর সঙ্গে কিচেনে আছে রাতের খাবার তৈরি করার জন্য। আজ নিজ হাতে অরুকে রান্না শিখিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। হঠাৎ ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে রুদ্র দেখলো অরু সবেমাত্র ঘরে ঢুকেছে। ঘরে অন্ধকার দেখতে অরু লাইট জ্বালানোর জন্য সুইচ খুঁজতে পেছন থেকে কোমরে হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে, কিন্তু কোনো হেলদোল নেই। পেছনের মানুষটিকে অরু ভালোভাবেই চেনে। রুদ্র অরুর কাঁধে মাথা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কোথায় ছিলে এতক্ষণ? জানেন না কোথায় ছিলাম? মায়ের সাথে কিচেনে রান্না করা শিখেছিলাম। আমি বলেছি শিখতে। রুদ্রের এহেন ধরনের কথা শুনে সুইচ অন করে সামনে ফিরে অরু। রুদ্রের ভাবলেশীন মুখের পানে চেয়ে কটমট করে বলে, এখন আমি নিজের খুশিতে কিছুই করতে পারবো না, আপনার অনুমতির দরকার হবে আমার। রুদ্র অরুর কথা শুনে বাঁকা হাসে। অরুর কাছ থেকে সরে এসে খাটের পর বসে, ব্যালকনির দিকে চেয়ে বলে, তোমাদের মেয়েদের অভ্যাস এত খারাপ কেন? ভালো কথা বললি শুধু জ্বলে ওঠো। অরু ভুরু কুচকে তাকায়। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রুদ্রের খোঁচা শুনে। অরু আর কথা না বাড়িয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। বাইরে হালকা মৃদু বাতাস, স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। পেছনে রুদ্র এসে দাঁড়ালো। অরু রুদ্রের উপস্থিতি টের পেয়ে স্বাভাবিক গলায় বলল, দারুণ গান গাইতে পারেন তো। এত সুন্দর গান গাইতে পারেন তা তো জানতাম না। এমন অনেক গুণী আছে যা তুমি জানো না। সবে মাত্র 2 দিন, আস্তে আস্তে সবই জানতে পারবে শোনা। অরু রুদ্রের দিকে ফিরে দাঁড়ায়। রুদ্র মুখে স্নিগ্ধ হাসি, চোখের চাহনি অবিচল স্থির। এমন লোকের উপর চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায়। অরু রুদ্রের চোখে চোখ রেখে বলল, সবই নয় জানলাম, কিন্তু একটা জিনিস আমার এখন জানার খুব ইচ্ছা। রুদ্র অরুর দিকে ঝুঁকে গালে হাত দিয়ে বলল, কি শোনা? 2 দিন আগে আপনার মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো, কেন হলো, এইটাই শুধু জানতে চাই। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই ভালোবাসি শোনা। হেয়ালি বন্ধ করে সোজাসুজি কথা বললেই তো পারেন। কথাগুলো বলেই অরুর কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ করে রুদ্র। অরু কিছু বুঝে উঠতে পারল না, বেশি কিছু বুঝতেও চাইল না আর। রুদ্র তাকে ঠকাবে না, এই বিশ্বাসটা মনের কোথাও যেন এসে ভিড় জমেছে। বেশ কয়েকদিন এমনভাবেই চলে গেল অরু আর রুদ্রের। অরু এখন আগের থেকে বেশ স্বাভাবিক হয়ে গেছে।
রুদ্রকে সামলাতেই যা হিমশিম খেতে হয় অরুর। চৌধুরী বাড়ির সবার সাথে একদম মিলেমিশে গেছে, কিন্তু তাই বলে নিজের পরিবারকে ভুলতে পারেনি অরু। মাঝে মধ্যেই মন খারাপ করে ঘরের এক কোণে পড়ে থাকে। রুদ্রের সামনে অবশ্য সে চেহারায় যেতে পারে না। অরু আর রুদ্রের সম্পর্ক অরু স্বাভাবিক করতে চায়, সবকিছু ভুলে যেয়ে। সকাল সকাল ভার্সিটি এসে একটা খবর কানে আসে সবার। এক প্রকার খুশির খবর, অরুদের ডিপার্টমেন্টে আজ থেকে প্রায় 2 সপ্তাহে ছুটি দিচ্ছে। অরু খুব নাকি কষ্ট পাবে বুঝতে পারলো না। 2 সপ্তাহ ছুটিতে বাড়িতে বসে থাকতে হবে। বিয়ে যদি না হতো তাহলে এই ছুটিতে সোজা যশোর চলে যেত। মায়ের হাতের বিভিন্ন সুস্বাদু খাবার খেত। অয়নের সাথে কতই না মজা করতে পারত। চৌধুরী বাড়িতে সমস্যা হয় তা নয়, কিন্তু আজ রুদ্রের ক্লাস নেই অরুদের, অন্যান্য ইয়ারের আছে। ডিপার্টমেন্টের এখনো অনেকে অরুকে ধরে জিজ্ঞেস করে কিভাবে বিয়ে হলো। তোমরা কি আগের থেকে রিলেশনে ছিলে? একই উত্তর দিতে দিতে অরু প্রায় হাঁপিয়ে উঠেছে। বন্ধ দিয়ে একদিকে সুবিধাই হলো, এত প্রশ্নের উত্তর আর দিতে হবে না। ক্লাস করে বাইরে বেরিয়ে এসেছে অরু আর আয়েশা। আজকের মতো ক্লাস শেষ। আর 2 সপ্তাহ পরে। কয়েকদিন ধরেই সিয়াম ভার্সিটিতে আসছে না। ব্যাপারটা অরুর চোখে পড়তে অরু আয়েশার কাছে জিজ্ঞেস করে, সিয়াম কোথায় রে? দেখছি না কয়েকদিন ধরে। জানি না রে, তোরা স্যারের বিয়ের খবর দেওয়ার পর থেকে শিয়াম কেমন যেন আপসেট হয়ে পড়ে, আর তারপরের থেকে কথা বলেনি। ফোন দিয়েছিলাম, ধরেনি। অরুর দিকে তাকিয়ে বলল আয়েশা। অরু আর কোনো প্রশ্ন করলো না। মনে মনে ঠিক করলো রাতে একবার নিজ থেকে ফোন করে কথা বলে নেবে, হয়তো কোনো কাজ রয়েছে। হঠাৎই অরুর ফোনটা বেজে ওঠে। হয়তো ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে তানিয়া কল করেছে। অরু খুশি হয়ে ওঠে। বিয়ের পর থেকে অরু তানিয়ার সাথে যোগাযোগ করেনি বললেই চলে। মেয়েটা কি ভাবছে? অরু দেরি না করেই সঙ্গে সঙ্গেই কলটা রিসিভ করে। আয়েশা আগের মতো চেয়ে রইল অরুর দিকে। অরু বলল, কেমন আছিস তানি? অপর পাশ থেকে নরম স্বরে উত্তর এলো, ভালো আছি। আমার কথা তো মনেই পড়ে না তোর। বিয়ে করে মনে হচ্ছে সব ভুলে গিয়েছিস। অরু হাসলো। তানিয়ার অভিমান হয়েছে, ব্যাপারটা স্বাভাবিক। অরুর মতো যদি তানিয়া এই কাজ করতো তাহলে অরুও রেগে থাকতো। এখন তানিয়ার রাগ ভাঙাতেই হবে তার। রুদ্রের জন্য অপেক্ষা করতে করতে হয়তো এবার বুড়ি হয়ে যাবে অরু। ভীষণ রাগ লাগছে অরুর। সেই কখন থেকে মিটিং হয়েই যাচ্ছে, বেরোনোর নামই নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। ক্লাস শেষ হয়েছে সেই দুপুরে, এখন বিকেল হতে চলেছে। নিজে একা যেতে চাইলে পরে রুদ্র আবার একগাদা কথা শুনিয়ে দেবে। তাই না বলে যেতেও পারছে না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে রুদ্র সবেমাত্র বেরিয়েছে। অরুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু অংশ অবাক হলো না। স্বাভাবিক চাহনিতে অরুর হাত ধরে বেরিয়ে আসলো ডিপার্টমেন্ট থেকে। অরু রাগান্বিত চোখে তাকিয়ে আছে। কটাক্ষ করে বলল, আপনি এত দেরি করলেন কেন? আমি দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেছে, শুধুমাত্র আপনার জন্য। মাঝে মাঝে পা ব্যথা হওয়া ভালো শোনা। মোটেও না, একটা বাজে লোক কোথাকার। কে? অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো রুদ্র। অরু যেন রাগের চরম পর্যায়ে চলে গেছে। গাড়িতে বসতে বসতে বলল, কে আবার আপনি? রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে অরুর দিকে ঝুঁকে বলে, ইস শোনা, এমন কথা নিজের বরকে বলতে পারলে? আজকে রাতের খাবার হজম হবে তো তোমার। কটমট করে চাইলো রুদ্রের দিকে, কিন্তু এবার কিছু বলল না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, সিট বেল্ট বেঁধে নাও। রুদ্রের কথা যেন অরুর কানেই গেল না। রুদ্র চোখ কুচকে তাকায়, তারপর বলে, কি হলো, সিট বেল্ট বাঁধো। অরু এবার হাত জোড়া ভাঁজ করে আর চোখে রুদ্রের দিকে তাকায়। আমি কবে নিজ দায়িত্বে সিট বেল্ট বেঁধেছি শুনি? অরুর কথা শুনে রুদ্রের এবার হেসে ফেলে। সত্যি তো, অরু সিট বেল্ট তো সব সময় রুদ্র বেঁধে দেয়। সে কিভাবে ভুললো? রুদ্র হাসতে হাসতেই নিজের সিট বেল্ট খুলে আগে অরুর সিট বেল্ট বেঁধে দিল। অরুর খোলা ও চুলগুলো কানে গুজে দিয়ে আলতো করে নিজের কপাল অরুর কপালের সাথে লাগিয়ে ঠোঁটে স্পর্শ করলো। অরু পিট করে তাকায় রুদ্রের চোখে। কোথায় রাখলাম? বিরক্তি ভরা গলায় বলল অরু। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। রুদ্র আর অরু চৌধুরী বিলার দিকেই যাচ্ছে। গাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে আসছে। রুদ্র তীক্ষ্ণ মনোযোগে গাড়ি চালাচ্ছে। হঠাৎ অরুর ফিসফিস শব্দে ধ্যান ভাঙে। রিয়ার ভিউ মিররটি আগে থেকে অরুর দিকেই ছিল। রুদ্র সেদিকেই তাকিয়ে অরুকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। অরুর বিরক্তি মুখ দেখে রুদ্র আর চোখে তাকিয়ে বলে, কি খুঁজছো ফোনে?
ওরু ফোন স্ক্রিনের দিক থেকে মুখ তুলে চাইলো রুদ্রের দিকে। তখন রুদ্র সামনে চেয়ে আছে। ওরু হাঁপ ছাড়ার ভঙ্গিতে বলে, আমার এক বন্ধুর নাম্বার খুঁজছি, সেভ করেছিলাম কিন্তু এখন আর পারছি না, কোথায় যে হারিয়ে ফেললাম। রুদ্র ওরুর কথা শুনে ভ্রু কুচকে তাকায়, সংকুচিত কণ্ঠে বলে, কোন বন্ধু? সিয়াম, আপনি চিনবেন না? এবার আর ফোনের দিক থেকে চোখ সরায় না ওরু। ফোন স্ক্রিনে চোখ আবদ্ধ করেই বলল কথাটা। রুদ্র মুখের চাহনি গম্ভীর হয়ে উঠল। গাড়ির স্পিড হঠাৎ বেড়ে গেল। ওরু আচমকা গাড়ির গতি বাড়াতে হতভম্ব হয়ে রুদ্রের দিকে চাইল। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, মেরে ফেলবেন নাকি? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলাম। সরি। ওরুর দিকে না ফিরেই বলল রুদ্র। ওরু এবার যেন অবাকের চরম পর্যায়ে গেল। রুদ্র তো সরি বলার পাত্র নয়। ওরু অবাক হয়ে তাকায় রুদ্রের দিকে। গাড়ির স্পিড আবারও নেমে আসে স্বাভাবিকে। ওরু ঢোক গিলে বলে, কি হয়েছে আপনার? রুদ্র এবারও তাকালো না ওরুর দিকে। সামনে চোখ রেখে কঠিন স্বরে বলে, কিছু না। ওরু আর কথা বাড়ায় না। সাহস পেল না অন্য কোনো কথা জিজ্ঞাসা করার। রুদ্রের এহেন কণ্ঠ স্বরকে ওরু ভীষণ ভয় পায়। রেগে গেলে এমনভাবে একমাত্র কথা বলে রুদ্র। ওরু চুপচাপ ফোনের দিকে তাকায়। রুদ্র আর চোখে একবার চেয়ে কি যেন ভাবলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রুদ্র বলে উঠে, তবে এই সিএম এর নাম্বার দিয়ে কি করবে? ওরু ফোনে তখন ভিডিও দেখছে। রুদ্রের প্রশ্ন শুনে ওর দিকে চেয়ে বলে, তেমন কিছু না, বেশ কয়েকদিন ধরেই তো ক্লাসে আসছে না, তাই ফোন করে জিজ্ঞেস করতাম কি হয়েছে। মৌমাছিকে এত মনে করার কারণ কি জানতে পারি? ওরু চোখ মুখ কুচকে তাকায়। বিস্ফোরিত কণ্ঠে বলে, কে মৌমাছি? কে আবার? তোমার ওই ফ্রেন্ড সিয়াম? কেন? অরুর প্রশ্ন বিরক্ত মুখ করে একবার তাকায় ওরুর দিকে। অরু বড় বড় চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র চোয়াল শক্ত করে বলে, কি কেন? আমি খেয়াল করেছি ওই তোমার আশেপাশে যেইভাবে তোমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, অসহ্য। পাগলের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে শুনেছি, গাধার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে শুনেছি, মৌমাছির মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার মানে? প্রশ্নটা করে নিজেও ড্যাব ড্যাব করে চাইলো রুদ্রের দিকে। রুদ্র জোরে নিঃশ্বাস নিয়ে গাড়ির সাইডে ব্রেক কষে। ওরও একটু ঝুঁকে গিয়েছিল এবার। আর সমস্যা হলো না, সঙ্গে সঙ্গে নিজেকে সামলেও নিল। মৌমাছি যেমন ফুলের কাছে যে ড্যাব ড্যাব করে চায় আর অপেক্ষা করে মধুর জন্য, ঠিক তেমনি ওই মনু মৌমাছিটা তোমাকে নিজের করে পাওয়ার অপেক্ষায় ছিল। বাট তোমার বিয়ে আমার সাথে হওয়ায় তুমি হাত ফসকে গেলে। ওরও বারবার চোখের পলক ফেলে বলল, বাহ, আপনার বাংলা ব্যাকরণ তো জোশ, কি দারুণ শব্দ বানালেন। মনু মৌমাছি, কিন্তু আপনার এমন কেন মনে হলো সিয়াম আমাকে পছন্দ করে? আমি তেমন কিছুই টের পাইনি। আগে জানতাম মেয়েদের সিক্স সেন্স অনেক প্রখর, এখন মনে হচ্ছে সেই ধারণা ভুল। ওরও একটু অপমানিত বোধ করলো। তার সিক্স সেন্স যথেষ্ট ভালো, কিন্তু তাই বলে যে সব কিছুই তার সিক্স সেন্সের কাছে ধরা দিতে হবে এর তো কোনো মানে নেই। ওরও মুখ ফুলিয়ে কড়া চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র সেদিকে দৃষ্টি সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে বলতে থাকলো, যাই হোক, তুমি বোঝনি, ভালো, কোনো সমস্যা নেই। বাট আমি তো একজন পুরুষ, তাই আমি খুব ভালো করে জানি কোন ছেলের কোন দৃষ্টির কি অর্থ। ওই মৌমাছি যে তোমাকে প্রথম থেকেই পছন্দ করে তা আমি প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম। আপনি তাহলে প্রথম দিন থেকেই লক্ষ্য করেছেন? রুদ্র ওর কথা শুনে ওর দিকে ঝুঁকে আসে। ওর চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। রুদ্রকে ঝুঁকে আসতে দেখে সেও হালকা করে সরে যাচ্ছে। মুখে লেগে রয়েছে চঞ্চল হাসি। রুদ্র জোরে ওর কোমর জড়িয়ে ধরে। চৌধুরী ভিলা সম্পূর্ণ ইটের প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির মুখের সামনে লোহার গেট, তার সামনে পাহারা দেয় দুজন দারোয়ান। বেশ বড় জায়গা দিয়ে তৈরি চৌধুরী বাড়ি। পেছনে রয়েছে বড় বাগান, ফুল থেকে শুরু করে সকল গাছ সেখানে লাগানো আছে। আদনান সাহেবের ভীষণ প্রিয় জায়গা এটা। নিজ হাতে গড়ে তুলেছেন এই বাগানটি। বাগান করা তার শখ, কিন্তু কাজের জন্য সবসময় বাগানে নিজে সময় দিতে পারে না। তাই তো নিজের শখের বাগানকে তুলে দিয়েছেন রহমত মিয়ার হাতে। রহমত মিয়া প্রায় 20 বছর ধরে মালির কাজ করেন এই চৌধুরী বাড়িতে। বাড়ির পেছন সাইডটা ভীষণ শান্ত, শুধু পাখির কোলাহল, গাছের পাতা নড়ার শব্দ আর মাঝে মাঝে ঠান্ডা শীতল বাতাস। বিথি আর রাবেয়া চৌধুরী প্রায় বাগানের দিকটায় আসেন। এখানে ছোট্ট করে টি টেবিল আর 4টা চেয়ার ব্যবস্থা করা আছে। দুজন আসলে ওখানটাতেই বসে। আজকে বেশ কয়েকদিন পর
বাড়ির কাজ মিটিয়ে রাবেয়া চৌধুরী আর বিথি বাগানে এসেছে। আজ বাড়িটা ভীষণ শান্ত। বাড়ির লোক বলতে তারা দুজন আর কিছু চাকর রয়েছে। তোহান ইভানকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আদনান চৌধুরী অফিসে, আর রুদ্র ওরও এখনো ভার্সিটি থেকেই ফিরেনি। রাবেয়া চৌধুরী ফ্যাকাশে চেহারা করে বিথির উদ্দেশ্যে বলে। মায়ের কথা শুনে শিশুদের মতো উৎসাহিত হয়ে বিথি বলল, তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি, তোমার জামাইও আছে। মোটেও না, কিছুক্ষণ আগেই ওর মেসেজ এসেছিল। ওদের ডিপার্টমেন্টে 2 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে, তাই তো আমি এই কথা বললাম। মেয়ের কথা শুনে এবার রাবেয়া চৌধুরীর চোখটা জলজল করে ওঠে। সঙ্গে সঙ্গে একটা তালি বাজিয়ে বলল, অরিন ছাদে দাঁড়িয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। বিকেলবেলা যশোরে এখনো বেশ শীত, কিন্তু আগের মতো ততটা না। অরুদ চলে যাওয়ার পর নির্ঘুম রাত কাটছে অরিনের। ভেতরে এক অজানা ভয় লুকিয়ে রয়েছে। রুদ্রকে সে ভালো করেই চিনে। রুদ্র তার বোনকে মোটেও অযত্নে রাখবে না, কিন্তু পুরনো শত্রুতা ঘিরে যদি অরুর কোনো সর্বনাশ হয়, এই ভয় যেন তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। অরিন সিগারেটে সুখ টান দিবে এমন সময় পেছনে কারো পায়ের শব্দ পেতে কান খাড়া হয়ে উঠল। সতর্ক হয়ে সোজা হয়ে দাঁড়ালো। ছেলের কাছে এসে দাঁড়ালেন মোহিত সাহেব। ছেলেটা তাকে এক প্রকার দূরেই সরিয়ে দিয়েছে, সবসময় এড়িয়ে চলে। আর কতদিন এসব চলবে? মোহিত সাহেব অরিনের কাঁধে হাত রেখে নরম সুরে বলে, সারাদিন তো কিচ্ছু খেলি না, এইভাবে অসুস্থ হয়ে পড়বি। অরিনের চোয়াল শক্ত হয়ে এলো। ঘাড় ঘুরিয়ে বাবার দিকে চাইল। মোহিত সাহেবের চোখে চোখ রেখে বলল, এই সেম প্রশ্ন তো তুমি বোনের কাছেও করতে পারো। তুমি কি জানো আমার বোনটা কি খাচ্ছে, কেমন আছে, কেউ ওর সাথে খারাপ আচরণ করছে কি না? এইসব তো জানতে পারো, কিন্তু তুমি তা কেন জানতে যাবে? তোমার জন্য তোমার মেয়ে ইম্পর্ট্যান্ট না, তোমার জন্য তোমার ইম্পর্ট্যান্ট ইমেজ, বাইরের মানুষ কী বলছে সেটা ইম্পর্ট্যান্ট। তুমি প্লিজ আমার সাথে কথা বলতে এসো না, কী থেকে কী বলে দিব। বলেই আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়ালো না অরিন। মোহিত সাহেবকে অগ্রাহ্য করে নিচে চলে গেল। মোহিত সাহেবের চোখের কোণে পানি দেখা দিল। সবাই জড়ো হয়েছে লিভিং রুমে। কোনো গুরুতর ব্যাপার রয়েছে। ওরও বেশ কয়েকবার বিথির কাছে জিজ্ঞাসাও করেছে, কিন্তু বিথি তো কোনো কিছুতেই বলতে নারাজ। রাবেয়া চৌধুরী কিচেনে সবার জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছেন। উনি আসলে আলোচনা শুরু হবে। আদনান সাহেব এখানে উপস্থিত নেই, তিনি এখনো অফিসে। বেশ রাত করেই ফিরবে হয়তো। রুদ্র চুপ করে ফোনের দিকেই তাকিয়ে আছে। মাঝে মাঝে 2-1বার মাথা তুলে আশেপাশে তাকিয়ে নিচ্ছে। তোহান ইভানের সাথে খেলা করছে। এতজনের মধ্যে সবচেয়ে অসুখী মানুষ হচ্ছে অরু। সে কিছুই করতে পারছে না। কার সঙ্গে কথা বলবে তারও উপায় নেই। একটা দম বন্ধ করে আসার মতো পরিবেশ। কখন যে তার শাশুড়ি আসবে। সবেমাত্র টেবিলের উপর নাস্তা রাখছে রাবেয়া চৌধুরী আর নাসরিন বেগম। ওর উৎকণ্ঠা যেন আগের থেকে আরো বেশি বেড়ে গেছে। ওর উঠে দাঁড়িয়ে রাবেয়া চৌধুরীর হাত থেকে খাবার থালা নিয়ে তাড়াতাড়ি বলে, এগুলো পরে করো, তুমি আগে বলো কিসের জন্য এই জামায়াত। রাবেয়া চৌধুরী ওর হাত থেকে থালা নিতে নিতে বলল। ওর নিরাশ ভঙ্গিতে যে নিজের জায়গায় বসলো। রাবেয়া চৌধুরী সবাইকে খাবার সার্ভ করে নিজেও আসলে দখল করলো। তার মুখে রয়েছে রহস্যময় হাসি। তিনি একবার সবার দিকে চোখ বুলিয়ে নেন। রুদ্র আর ওর দিকে চোখ পড়তে চোখ জোড়া ছোট ছোট করে তিনি বলেন, শাশুড়ির মুখে এমন কথা শুনতে লজ্জায় লাল হয়ে গেল অরুর মুখ। এতক্ষণ অরু আর রুদ্র মেসেজিংয়ে কথা বলছিল, সেটা রাবেয়া চৌধুরীর চোখ এড়ায়নি। অরু সঙ্গে সঙ্গে ফোন অফ করে পাশে রেখে দিল। রুদ্র স্বাভাবিকভাবে ফোন হাতে রেখেই দিল। বিথি আর তোহান মুখ টিপে হাসতে লাগলো। পরিবেশ আগের মতো হতে রাবেয়া চৌধুরী বলে, সেই তো দারুণ আইডিয়া মা। তা কোথায় যাওয়ার প্ল্যান করেছেন? ছেলেকে কোলে নিতে নিতে বলল তোহান। রাবেয়া চৌধুরী হেসে বললেন, মোটেও না, গ্রামের বাড়ি মোটেও ঘুরতে যাওয়ার জন্য বেস্ট অপশন নয়। দুনিয়ার মশা সব মনে হয় আমাকেই কামড়ায়, তার উপরে ওখানে গেলে প্রত্যেকবার কিছু না কিছু হয়। তীক্ষ্ণ কণ্ঠে কথাগুলো বলল রুদ্র, মুখে বিরক্তির ছাপে স্পষ্ট। রুদ্রের কথা শুনে বিথি লাফিয়ে উঠে বলে, চুপ কর, সব সময় শুধু খুদ ধরা। সুন্দর জায়গায় অমন একটু আধটু হয়, জানো ওরু? ওর দিকে ফিরে বসে বলল বিথি, আমাদের গ্রামের বাড়ি ভীষণ বড়। চারিদিকে ধানের ক্ষেত, গমের ক্ষেত থেকে শুরু করে অনেক কিছু আছে। পুকুর আছে, দিঘি আছে, কি দারুণ পরিবেশ। আর দাদা দাদির যে বাড়ি, তার সামনে বিশাল আঙিনা রয়েছে। সেখানে আবার একটা ছোট কাঠের দোলনাও আছে তাতে। বিথি কথাগুলো বলতে যেয়ে হাঁপিয়ে গেল। বিথির মুখে যেন হাসি আর ধরছেই না।
ওরও বিথির কথা শুনে উৎসাহিত কণ্ঠে বলল, সত্যি এত সুন্দর? আমি তো ঠিক। ঘোড়ার ডিম। ওরু আর কথা শেষ করতে পারল না। মাঝপথে রুদ্র কথা কেটে দিল। সবাই ওর দিকে তাকায়। ওরু অসহ্য দৃষ্টিতে তাকিয়ে বলে। মানে? রুদ্র উঠে দাঁড়ায়, সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি কোথাও যাব না। তোমার যা খুশি প্ল্যান করো, যেখানে খুশি যাও, আমাকে আর আমার বউকে বাদে। বলে এক মুহূর্ত অপেক্ষা করল না কারো প্রতিক্রিয়ার জন্য। সোজা উপরে চলে গেল রুদ্র। সবাই হতাশ চেহারায় তাকিয়ে রইল উপরের দিকে। সবার আশায় পানি ঢেলে চলে গেল রুদ্র। ওরু ঠোঁট উল্টে রাবেয়া চৌধুরীর দিকে তাকায়। রাবেয়া চৌধুরীর চেহারায়ও হতাশা বিরাজ করছে। বিথি হতাশ কণ্ঠেই বলল, তাহলে হয়ে গেল, বাদ, ঘোরা বন্ধ। মোটেও না। প্রতিবাদ করে উঠল তোহান। সবাই তাকালো তার দিকে। তোহান একবার সবার দিকে চোখ বুলিয়ে নেয়। ইভানকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। অরুর খানিকটা সামনে এসে দাঁড়িয়ে বলল, রুদ্রকে রাজি করতে পারবে একমাত্র তুমি। আমি যতদূর জানি তুমি বললেই রুদ্র রাজি হয়ে যাবে। অরুকে উদ্দেশ্য করে বলল তোহান। বুদ্ধিটা সবার পছন্দ হলেও অরুর যেন কোনোভাবে ব্যাপারটা হজম হলো না। মাথা ডানে বামে নাড়াতে নাড়াতেই বলল, আমি পারবো না। কেন? তুহান ঠিকই বলেছে, তুমি বললেই রুদ্র রাজি হয়ে যাবে। রাবেয়া চৌধুরীও সায় দিলেন জামাই আর মেয়ের সঙ্গে। অরু আগের মতোই মাথা নাড়িয়ে না করতে করতে বলে, আমি পারবো না। তোমার বাঘের থুড়ি ছেলের রাগের সামনে আমি কিছু করতে পারবো। আমাকে জোর করো, তার থেকে হয় আমার পরে আমাকে কাপড় কাচার মতো কাচবেন। প্লিজ মিমি, মামাকে রাজি করো না। হঠাৎ পেছন থেকে একটা বাচ্চা গলা ভেসে আসতেই সবাই পেছন ফিরে চাইল। ইভান গোবেচারা মুখ করে ওর দিকে তাকিয়ে আছে। বিথি ছেলের দিকে তাকিয়ে করুণ স্বরে বলে, ইস, আমাদের চেহারার দিকে তাকিয়ে না করলেও আমার বাবুটার মুখের দিকে তাকিয়ে তুমি না করতে পারবে ওরু? আমি জানি তুমি এত নিষ্ঠুর না। ওরা ভালোই বুঝতে পারছে বিথি তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু বেচারা ইভানের মুখের দিকে চেয়ে এবার নিজেও না করতে পারলো না। আরেকবারের জন্য চারজন মিলে ওর উদ্দেশ্যে বলল, প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা, আমি চেষ্টা করব। শেষমেশ রাজি হলো ওরু। বাঘের খাঁচায় নিজেকে খরগোশ হিসেবে প্রস্তুত করতে মনে প্রাণে প্রস্তুতি গ্রহণ করছে। অরুণ রুমে এসেছে। রুমে খুব সুন্দর করে চোখ বুলিয়ে নেয়। রুদ্র রুমে নেই, তাহলে কোথায়? অরু অত কিছু নিয়ে ভাবলো না, সোজা খাটে যেয়ে বসলো। ভাবতে লাগলো কিভাবে ঘুরতে যাওয়ার বিষয়টা রুদ্রের সামনে তোলা যায়। কোনো একভাবে তো রুদ্রকে রাজি করাতেই হবে। বেশ কিছুক্ষণ ধরে একই জিনিস নিয়ে ভাবতে ভাবতে প্রায় ক্লান্ত হয়ে উঠে দাঁড়ায়। রুদ্র আসে না কেন রুমে? পুরো ঘরের এ মাথা থেকে অপর প্রান্ত পর্যন্ত হাঁটা ধরে। এত কিছুর মধ্যে তার মাথায় উকি দিল অন্য একটা চিন্তা। সে কণ্ঠ একদম নিচু করে নিজেকে উদ্দেশ্য করে নিজেই প্রশ্ন করে, আচ্ছা, হনুমানটা কি সত্যি আমাকে আগের থেকেই পছন্দ করতো? যদি করতো তাহলে আমার উপর এমন অবিচার কেন করলো? ওরু থমে গেল। সোজা যেয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে মন ভরে দেখল। লাল রঙের সেই জামাটা পরিহিত আছে, চোখে বিকালে দেওয়া গাঢ় করে কাজল আংশিক প্লেটে আছে। তাতে যে বড্ড খারাপ লাগছে এমন না। চুলগুলো বেনি করে খোপা করে রাখা। ওরু আস্তে চুলের খোপা খুলে দিল। বেনি করে রাখায় চুলগুলো হালকা কোকড়া হয়ে রয়েছে। ওরু যেন কিছু উপলব্ধি করতে পারল। তার লাবণ্য যেন হঠাৎই বেড়ে গেছে। আগে বড়দের কাছে শুনেছে ঠিকই, বিয়ের পর নাকি মেয়েদের লাবণ্য বেড়ে যায়। কথাগুলো যেন খাপে খাপে মিলে যায়। হরু লজ্জা পেয়ে মুখ লালচে করে যাকে সে পছন্দ করে সেও তাকে ততটাই পছন্দ করছে। এটা যে তার কাছে স্বপ্নের মতো। হঠাৎ ওর ফোনে পিপি শব্দ হয়ে নোটিফিকেশন এলো। শব্দ কানে যেতেই ওর ফোনের কাছে যে দেখে, নোটিফিকেশন চেক করে। অরিন মেসেজ দিয়েছে, বনু কেমন আছিস? অরিনের মেসেজ দেখে অরুর চোখ জলজল করে উঠল। মেসেজের রিপ্লাই দিবে এমন সময় ঘরে প্রবেশ করে অরুর আত্মা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রুদ্রের গম্ভীর চাহনি তারই দিকে। অরু ফোনের স্ক্রিনে অফ করে ঢোক গেলে রুদ্রের দিকে তাকায়। চোখে তার আতঙ্ক। রুদ্র অরুর কাছে এসে দাঁড়িয়েছে। চেহারায় চোখ বুলিয়ে গম্ভীর চাহনি বজায় রেখেই বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? ফোনে কে ছিল? আমার সাথে স্ক্রিন অফ করে দিতে হলো। রুদ্র ট্যার পেয়ে গেছে। অরু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরের ভয় যেন তাকে কোনোভাবেই স্বাভাবিক হতে দিচ্ছে না। রুদ্রের গাঢ় বাদামি চোখ জোড়া কেমন ঘোলাটে লাগছে অরুর কাছে। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অরুর দিকে। অরু আমতা আমতা করে বলল,
আসলে আমি ভাইয়ের সাথে কথা বলছিলে তাই তো? অরুর কথার মাঝে রুদ্র বলে ওঠে। অরু থমকে গেল। সে এতটাও এক্সপেক্ট করেনি। রুদ্র অরুর হাত থেকে ফোন নেয়। অরুর চোখ এখন নিচে, শরীর তার কাঁপছে। রুদ্র আস্তে করে ফোনটা খাটের উপর ছুঁড়ে মারে। অরু তার শব্দ কেঁপে ওঠে, বারবার ঢোক গিলছে, গলা শুকিয়ে আসছে। রুদ্র কিছু না বলে নিজের তর্জনী দিয়ে অরুর কপাল ছুঁয়ে দিল, নরম স্বরে বলল। এত ভয় পাওয়ার কি আছে? অরু চোখ তুলে তাকালো। তার চোখে আকাশ ভর্তি বিস্ময়, গলা দিয়ে যেন কথাই বেরোচ্ছে না। ভীষণ ভয় পেয়েছে। রুদ্র স্বাভাবিকভাবেই বলল, এত ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করেছি শোনা, বলো। স্বাভাবিক কিন্তু আবার স্বাভাবিক নয়। কি আছে এই কণ্ঠে? হিম হয়ে আসছে সারা শরীরে। রুদ্রের মুখের চাহনি দেখে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু এই কণ্ঠস্বর। অরু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের পানে। রুদ্র শান্ত চাহনি অরুকে আরো অস্বস্তির মধ্যে ঠেলে দিচ্ছে। অরু ঠোঁট কামড়ে ফ্যালফেল করে তাকিয়ে আছে। কোনো কিছু বলার মতো সাহস তার অন্তরে নেই। রুদ্র সেদিকে একবার চেয়ে অরুর খাটের উপর যেয়ে বসে। রুদ্র সেদিকে একবার চেয়ে অরুকে এড়িয়ে খাটের উপর যেয়ে বসে। অরু পেছনে ফিরে রুদ্রের দিকে তাকায়। অরু যে রুদ্রকে ভীষণ রকমের ভয় পায় সেটা সে এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে। অরু আমতা আমতা করে বলতে লাগলো, আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। আপনার রাগ হলে প্লিজ সেই রাগ আমার উপর প্রকাশ করেন, কিন্তু কিন্তু কি? শান্ত স্বরে প্রশ্ন করে রুদ্র। জানি না। অরুর গলার স্বর করুণ হয়ে উঠে। রুদ্র খাট থেকে উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে, আমি যদি রাগ দেখাই তুমি কি তা সহ্য করতে পারবে? আমার তো মনে হয় না। তার থেকে আমার চুপ থাকাই ভালো, তাই না? অরু ঢোক গিলে মাথা নাড়িয়ে বলে। এমনভাবে অরু আর কথা শেষ করতে পারে না। খাটের উপরে পড়ে থাকা তার অবহেলিত ফোনটা বেজে ওঠে। রুদ্র খাটের উপর থেকে ফোনটা নেয়। একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অরুর দিকে তাকায়। রুদ্রের এই দৃষ্টিতে অরু কেমন যেন কুকড়ে গেল, মুখ কাঁচামাচু করে চেয়ে রইল। রুদ্র কলটা রিসিভ করে বলল, হ্যাঁ অরিন, বল। বোনের সাথে কথা বলবি? অরু হকচকিয়ে গেল না। রুদ্রের তাকানোতে সে বুঝতে পেরেছিল ফোনটা কে করেছে। অরু অবাক না হলেও কলের অপর প্রান্তে থাকা অরিন বেশ অবাকই হলো। অবাক হলেও নিজেকে বেশ সামলে নিল, বলল, আমার বোনের ফোন তোর কাছে কি করছে? অরু কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, লক্ষ্মী বউ হয়ে, যে তোর বরের সব কথা শুনে, তাই না বউ? শেষের কথা অরুকে উদ্দেশ্য করেই বলল রুদ্র। অরুর ভেতরকার হাহাকার হয়ে যাচ্ছে। কোনো বিপদ হতে চলেছে, অরু তা ভালোই বুঝতে পারছে। অরিন ও রুদ্রের কথাগুলোকে পাত্তা না দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমার বোনের ফোন তোর কাছে কি করছে? আরু কোথায়? উফ, তোর বোন এখন আমার বউ। আমার সাথে কথা বললেই ওর সাথে কথা হয়ে যাবে। কি কথা বলার তা আমাকে নির্দ্বিধায় বলতে পারো শালাবাবু। শাট আপ, সব কিছু ছিনিয়ে নেওয়ার স্বভাব তোর যাবে না। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। অরু রুদ্রের দিকে এগিয়ে আসলো। হৃদযন্ত্র যেন থরথর করে কাঁপছে, চোখ জোড়া অশ্রুতে পরিপূর্ণ। রুদ্র সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, গলার স্বর আগের মতো হিমশীতল করেই বলল, মাইন্ড ইয়ার ওন বিজনেস মিস্টার অরিন খান। ভদ্রভাবে কথা বলছি, এর মানে এই না আমি ছেড়ে দেব, সেটা তুইও ভালো করে জানিস। তোরে না তোরে তো আমার হাড়ে হাড়ে চেনা, শুধু অন্যের জিনিস। মানুষ কোনো জিনিস নয়। থামুন আপনারা। চেঁচিয়ে উঠল অরু। গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, চোখ দুটো লাল হয়ে এসেছে। রুদ্র তার দিকে আর চোখে তাকায়। অরু আর কিছু না বলে রুদ্রের হাত থেকে ফোনটা নিয়ে নিমিষেই কলটা কেটে দিল। অপর প্রান্তে অরিন শুধু কল কেটে যাওয়ার শব্দই শুনতে পেল। অরু কল কেটে ফোনটা মেঝেতে আছড়ে ফেলল। রুদ্র অরুর কাছে এই প্রতিক্রিয়া আশা করেনি। সে বেশ হকচকিয়ে গেল। ফোন মেঝেতে পড়তে কোথায় ছিটকে চলে গেল। অরু চেঁচিয়ে উঠল, হাহাকার করতে করতে নিচে বসে পড়ল। অরু আর তার কান্না আটকে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে মেঝেতে নিজের হাত থাবাতে থাবাতে বলল, সব দোষ আমার, আমার ভুল। আমিই তো সব সমস্যার মূল। তাহলেও শাস্তি আমার প্রাপ্য। রুদ্র এতক্ষণে তার বিস্মিত ভাব থেকে বেরিয়ে এলো। অরুকে এমন অবস্থায় দেখে রুদ্র যেন বেসামাল হয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসলো, অরুকে ধরে তুলবে। তখনই অরু রুদ্রের হাত তার বাহু থেকে সরিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ধরবেন না, আমি দোষী, আমার ভুল। আপনি আমার উপর রেগে আছেন না, স্বাভাবিক থাকাই উচিত। আমি আপনার কথা শুনিনি, আমার ভাইয়ের সাথে কথা বলেছি।
আপনার বারণ করার পরও কথা বলেছি। আমাকে চাইলে বাড়ি থেকে বের করে দেন। অরু! থামবেন না, বলতে দেন। আমার আজ কি মনে হচ্ছে জানেন? আমার আজ এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। আমি যেন সবার কাছে বোঝা হয়ে রয়েছি। প্রথমে আমার পরিবার তা প্রমাণ করলো, আর আজ আপনি। এখানে আমার মতামতের কোনো ভ্যালুই নেই। আমার বাবা তো আমাকে তাড়িয়ে দিল, পরিবারের কাছ থেকে আলাদা করে দিল। তারপর আপনি আপনি আমাকে আমার পরিবারের কাছে আলাদা করে দিলেন। অরুর গলা শুকিয়ে আসছে, কথা যেন বেরোতেই চাচ্ছে না, মাথা ধরে এসেছে, মাথা ভীষণ ঘুরছে। রুদ্র বুঝতে পারছে অরুর ঠিক নেই, ওরও এখন আর নিজের মধ্যে নেই। ওরও তারপরও থামলো না, নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে বলল, আপনি তো বলেছিলেন আপনি কখনো আমাকে আপনার বউ হিসেবে মানবেন না। আমি পাগল তা ভুলেই গিয়েছি। আপনার মিষ্টি ব্যবহারে গলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। আমি তো শুধু দান করা একটা পুতুল। আমাকে যা বলবেন তাই করতে হবে। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পারছি না, আমি আর পারছি না। রুদ্র সঙ্গে সঙ্গে অরুকে নিজের সঙ্গে জড়িয়ে ধরল। অরুর কান্না ভেঙে পড়ল। অরুকে নিজের সঙ্গে শক্ত করে ধরল রুদ্র। রুদ্রের আজ ভীষণ ভয় লাগছে। অরু এমন কেন করছে? অরু নিজেকে রুদ্রের বাহুদয়ের আবদ্ধের মাঝ থেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে হাঁপিয়ে ঢলে পড়ে রুদ্রের কোলে। তার কিচ্ছু ভালো লাগছে না। অরিন উদ্ভ্রান্তের মতো অরুকে কল করছে, কিন্তু প্রত্যেকবারই কল সংযোগের বাইরে দেখাচ্ছে। কি হলো ব্যাপারটা? প্রথমে অরুর অমন কণ্ঠস্বর, তার কিছুক্ষণের মধ্যেই কল কেটে গেল। তার বোনের কিছু হলো নাকি? অয়নের মনেও উল্টোপাল্টা সব খেয়াল আসছে। অয়ন এসব বাজে খেয়াল ভাবতে চাচ্ছে না, কিন্তু বারবার খেয়ালগুলো মাথার মধ্যে এসে হানা দিচ্ছে। অয়ন আগে পিছে আর কিছুই ভাবলো না। টেবিলের উপর থেকে ফোন তুলে খাদিজা বেগমকে কল করলো অরিন। খাদিজা বেগম ঘরে বসে সেলাইয়ের কাজ করছে, বাড়িটা খাকা করছে। আজ লোক বলতে তিনি আর তার শাশুড়ি নওশিন বেগম। মহিত খান ব্যবসার কাজে শহরের বাইরে গেছে, সঙ্গে তার ছোট দেবরও। তার ছোট যা বাপের বাড়ি গেছে। খাদিজা বেগম এক মনে কাজ করছেন। এমন সময় টেবিলে রাখা ফোনের রিংয়ের শব্দ শুনে উঠে গেলেন ফোনের কাছে। ফোন স্ক্রিনে অরিনের নাম দেখতে মনটা তার খুশিতে ভরে উঠল। তার ছেলে কতদিন পর তার সাথে কথা বলবে, এই খুশি নিয়ে তিনি ফোনটা রিসিভ করেন। হাসি হাসি কণ্ঠে বলল। অপর প্রান্ত থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসে অরিনের, তোরে তো আমার হাড়ে হাড়ে চেনা, শুধু অন্যের জিনিসের উপরে নজর। তুমি এক্ষুনি চৌধুরী বাড়ির কল করবে, আমার বোন কেমন আছে জিজ্ঞাসা করবে। ওর যদি কিছু হয় তাহলে তোমাদের আর তোমাদের আদরের জামাইকে আমি শেষ করে ফেলবো। আর কোনো কথা হলো না, সাথে সাথে কলটা কেটে দিল অরিন। খাদিজা বেগম বুকটা ভারী হয়ে উঠল। সত্যি তো, কতদিন তার মেয়ের কোনো খোঁজ খবর নেই, কোনো যোগাযোগ নেই। একটা বারের জন্য ফোনও করা হয় না, জানাও হয় না মেয়েটা কেমন আছে। ওর কি কোনো বিপদ হলো? অরিন অমনভাবে বলল কেন? খাদিজা বেগম কেঁপে উঠলেন। রুদ্র খুব সাবধানে অরুকে খাটে শুইয়ে দেয়। অরু ক্লান্ত হয়ে পড়েছে, তাই জ্ঞান হারিয়েছে। অরু সারা শরীর দিয়ে পানি বের হচ্ছে, উত্তেজিত হয়ে পড়ায় ঘেমে গেছে শরীর। তাকে কল করে। কাঁদতে কাঁদতে ওর চোখের কাজল ছড়িয়ে গেছে সারা মুখে। রুদ্র টিস্যু দিয়ে আলতোভাবে অরুর মুখটা মুছে দেয়। রুদ্র হাত কাঁপছে। অরু আজকে যা করলো তা মোটেও স্বাভাবিক না। ভীষণভাবে মানসিক চাপের মধ্যে না থাকলে এমন হতে পারে না। রুদ্র সুন্দর করে অরুর চুলগুলো গুছিয়ে দিল। অরুর মুখের পানে এক মুহূর্তের জন্য আটকে গেল। এই নিষ্পাপ মুখের পানে চেয়ে আজ নিজেকে ভীষণ নিষ্ঠুর লাগছে রুদ্রের। সবাই বলতো ঠিকই, কিন্তু আজ অরু না বলেই তো বুঝিয়ে দিল সব। রুদ্র ক্লান্তিময় চোখে তাকিয়ে বলল, আমি ভীষণ নিষ্ঠুর, আমি দোষী তোমার। কিন্তু কেন দিলে নিজেকে এত কষ্ট? আমাকে দুটো থাপ্পড় মারতে, কিন্তু সকালের শুভ্র স্নিগ্ধ আলো জানলা দিয়ে এসে পড়েছে অরুর ক্লান্তিহীন চেহারার উপর। অরু আস্তে আস্তে চোখ মেলে চাইল। মাথা ভীষণ ভার হয়ে আছে, চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না বেশিক্ষণ। অরু নিজের যথাযথ চেষ্টা করছে উঠে বসার, কিন্তু সে চেষ্টা বিফলেই যাচ্ছে। খুব একটা সুবিধা হচ্ছে না। আপ্রাণ চেষ্টা করে হালকা করে উঠছে। এমন সময় দরজার সামনে থেকে একটা গলা ভেসে আসলো। উফ, কি করছো? বলে রুদ্র অরুর কাছে এসে বসে। অরু নিজের হাল ছেড়ে দিল। মুখ কেমন কাচুমাচু হয়ে এলো। রুদ্রের দিকে সে এক নজরে তাকালো না। রুদ্র আস্তে করে অরুকে ধরে আধশো অবস্থায় বসিয়ে দিল। অরু একদম বাচ্চাদের মতো মাথা নিচু করে বসে আছে। রুদ্র ড্রেসিং টেবিলের দিকে অগ্রসর হয়। অরু হালকা মাথা তুলে সেদিকে চাইল। রুদ্র ড্রেসিং টেবিলের পাল্লা খুলে কিছুক্ষণ কি খোঁজাখুঁজি করলো।
হেয়ার ব্যান্ড একটা বের করে আনলো। রুদ্র হেয়ার ব্যান্ডটা নিয়ে আসতে ওরু আগের মতোই মাথা নিচু করে নিল। রুদ্র কিছু না বলেই সুন্দর করে ওরুর উস্কো খুস্কো চুলগুলো বেঁধে দিল। খুব ভালো করে বাঁধা হয়েছে সেটা বলা যায় না, চলার মতো হয়েছে। চুল বেঁধে রুদ্র ওরুর পাশে বসে ওরুর মুখটা আলতো করে স্পর্শ করে নম্র স্বরে বলল। এখন কেমন লাগছে? ওরও মুখ তুলে তাকায়, চোখগুলো কেমন জল জল করছে। কান্নাকাটা করার আগে শিশুদের যেমনটা চাহনি হয়ে থাকে, ওরও ঠিক একই চাহনি মুখের। ওরু বলল, আই এম ভেরি সরি। কাল রাতে অমন আচরণ কেন করলাম জানি না, কি থেকে কি বলে ফেলেছি। রুদ্র তাড়াতাড়ি করে ওরুকে জড়িয়ে ধরলো, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল। ও সব কথা থাক এখন। ওরু রুদ্রের শার্ট খামচে ধরে, ফুপিয়ে উঠে কান্না মিশ্রিত স্বরে বলল। রাতে কি আমি অনেক উল্টাপাল্টা বলেছি? আমার না কিছু মনে পড়ছে না, কি করেছি কি বলেছি। আমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। চুপ। রুদ্র রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল। ওরু ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। রুদ্র নিজেকে শান্ত করার জন্য জোরে নিঃশ্বাস নেয়, ওরুকে নিজের থেকে আলাদা করে। ওরুর চোখ নামিয়ে নেয়। রুদ্র ওরুর মুখখানা হাতে দিয়ে তুলে ওরুর চোখে চোখ রেখে বলে। ডাক্তার তোমাকে টেনশন নিতে বারণ করেছে, অসুস্থ হয়ে পড়বে তো। আর দোষ তো আমার উচিত হয়নি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করার। তার উপরে তোমার পরিবারের সাথে তোমার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তোমার মানসিকতা আমার বোঝা উচিত ছিল। রুদ্র কথাগুলো বলে ওরুর কোমল হাত নিজের হাতের তালুর উপর তুলে তাতে চুমু দেয়। ওরু ঠোঁট উল্টে বলে। কিন্তু কালকে আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। সত্যি করে বলুন তো, আমি কি অনেক উল্টাপাল্টা কথা বলেছি? মরেও না শোনা, ওইসব নিয়ে এত ভেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে, চিন্তা বাদ দিয়ে রেডি হয়ে নাও, তোমার জন্য বাইরে সারপ্রাইজ আছে। ওরু রুদ্রের কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রুদ্র সেদিকে চেয়ে মৃদু হাসে, বলে। ফ্রেশ হয়ে রেডি হও, নিচে চলো, নিজেই দেখতে পারবে। ওরু আরো কিছু বলতে যাবে, রুদ্র সঙ্গে সঙ্গে ওরুর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল। নিজে থেকে রেডি হতে পারবে তো? ওরু রুদ্রের কথা শুনে কটমট করে তাকায়। রুদ্র মুখ টিপে হাসল। ওরু আর কথা বাড়ালো না। ওরু হঠাৎ থমকে গেল, কিছু একটা উপলব্ধি করতে পেরেছে, এমনভাবেই চমকে উঠল। নিজের দিকে ভালো করে তাকাল। ওরু রুদ্রের দিকে চমকে উঠে তাকায় আর বলে। আমার জামা কে চেঞ্জ করে দিয়েছে? রুদ্র আগের থেকে ওরুর দিকে তাকিয়েছিল। ওরুর কথা শুনে ঠোঁট কামড়ে হেসে বলল। এইটা ভালো খেয়াল আছে তো। রুদ্রের কথা শুনে ওরু তেলে বেগুনে জ্বলে ওঠে। পাশের থেকে বালিশ নিয়ে রুদ্রের দিকে ছুঁড়ে মারে। রুদ্র সঙ্গে সঙ্গে বালিশটা ক্যাচ করে নেয়। বালিশ হাতে নিয়ে উপরে চালতে চালতে বলল। চিন্তা নেই শোনা, তোমাকে আপি চেঞ্জ করিয়ে দিয়েছে। তুমি ঘেমে গিয়েছিলে, তাই ডাক্তার আঙ্কেল বলেছিল চেঞ্জ করে দিতে। ও তো ঠিক আছে। আমি হলে খুশি হতে না শোনা? শাট আপ, সরেন এখান থেকে। বলে উঠে দাঁড়ায় ওরু। রুদ্র পাশে সরে দাঁড়ালো, মুখ টিপে হাসতে হাসতে বলল। যেমন ভাই তেমন বোন। কি বললেন? ঘাড় ঘুরিয়ে রুদ্রের দিকে কটমট করে তাকায় ওরু। ওরুর তাকানো দেখে রুদ্র ভয় পাওয়ার মতো ভান করে বলে। কি বলবো, কিছু বলিনি তো। বলেই ঘরের থেকে বেরিয়ে গেল রুদ্র। ওরু সেদিকে তাকিয়ে হাসল। আস্তে আস্তে ওরু ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে নিচে নামে। ওরু নিচে নেমে চমকে ওঠে। লিভিং রুমে অরিন আর খাদিজা বেগম বসে আছেন। তাদের দেখে প্রায় লাফিয়ে উঠল সে। অরিন ও বোনকে দেখে উঠে এসে ওরুকে জড়িয়ে ধরে। ওরু শক্ত করে জড়িয়ে ধরলো তার ভাইকে। পাশে এসে খাদিজা বেগম দাঁড়ান। মেয়েকে দেখে তিনিও কেঁদে ফেললেন। হঠাৎ পেছন থেকে আস্তে, আমার বউটা দম বন্ধ হয়ে মরে যাবে। রুদ্রের কণ্ঠস্বর ভেসে আসতেই অরিন মুখ তুলে সামনে তাকালো। রুদ্র বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে। অরিন ওরুকে নিজের থেকে সরিয়ে চোয়াল শক্ত করে চেয়ে রইল। ওরু দুজনের দিকে তাকিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের মুখটাও শুকিয়ে গেছে। ওরু দুজনকে পাত্তা না দিয়ে মাকে জড়িয়ে ধরলো। রুদ্র অরিনের সামনাসামনি এসে দাঁড়ালো, একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। ওরু দুজনের মাঝখানে এসে দাঁড়িয়ে দুজনকে হাত দিয়ে সরিয়ে দিল। অরিন আর রুদ্র ওরুর দিকে তাকিয়ে রইল। ওরু দীর্ঘশ্বাস নিয়ে বলল। খবরদার, আর কোনো ঝগড়া নই। দরকার পড়লে দুইজন দুইজনের থেকে 27 গজ দূরে থাকবেন। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। 700 গজ কেন? কেন? অরিনও তালে তাল মিলিয়ে বলল। ওরু দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল। আরে মাথায় 27 সংখ্যা এসেছে তাই ওইটাই বলে দিয়েছি। সংখ্যায় যাচ্ছেন কেন?
আমার মনের অনুভূতি ধরেন। ও আচ্ছা। বলল অরিন। আই হ্যাভ অ্যান অবজেকশন। বলে উঠল রুদ্র। কি? তুমি যে বলে 700 গজ দূরে থাকতে, সেটা তো সম্ভব নয়। আমি তো তোমার সাথে থাকবো ফর শিওর, আর তোমার ভাইও তোমার সাথেই থাকবে, এটাও ফর শিওর। তাহলে আমরা রুলস কেন ফলো করব? অরু ভ্রুকুচকে তাকায় দুজনের দিকে। খাদিজা বেগম ছেলে মেয়ে আর জামাইয়ের কাজকর্ম দেখে হাঁপিয়ে উঠেছে। তিনি এসবের দিকে পাত্তা না দিয়ে সোফায় গিয়ে বসে। অরু কিছুক্ষণ চুপ থেকে রাগান্বিত স্বরে বলে, আমার কাছে আপনি আর ভাই তুই কেউ কাছে আমার আসতে পারবি না, দূরে থাকবেন। বলে মায়ের কাছে চলে গেল। রুদ্র অরিন একে অপরের রাগান্বিত চোখে তাকায়। দুপুরে সবাই একসঙ্গেই লাঞ্চ করতে বসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অরিন আর রুদ্র একে অপরের থেকে দূরেই ছিল। কেউ অরুর কাছে এসে বসেনি। কিন্তু এখন খাবার টেবিলে রুদ্র এবং অরিন মুখোমুখি বসেছে। অরু বারবার করে বলে দিয়েছে ঝগড়া না করতে। সেই কথা মেনেই রুদ্র অরিন কেউ কারো দিকে তাকাচ্ছে না। আমি যদি এদের আগের মতো বন্ধু না করতে পারি তাহলে আমার নামও অরুণিমা না। রুদ্র আর অরিনের দিকে চোখ বুলিয়ে মনে মনে বিড়বিড় করলো অরু। রাতে যখন ফোন দিয়ে শুনি তুই অসুস্থ হয়ে পড়েছিস, আমি আর থাকতে না পেরে চলে আসলাম। তোর বাবা তো যশোরের বাইরে ছিলেন না, তাই তিনি আসতে পারেননি। অরিন আসে সাথে। দুপুরে খাবারের পর মা মেয়ে অরুর রুমে বসে কথা বলছে। ভীষণ চিন্তা কাজ করছিল যতক্ষণ তোকে নিজের চোখে না দেখেছি। উফ মা, এত চিন্তার কি আছে? সব মানুষেরা একটু আধটু অসুস্থ হয়ে থাকে। মাকে সান্ত্বনা দেওয়ার স্বরেই বলল অরু। খাদিজা বেগম মেয়ের গালে হাত বুলিয়ে শুকনো হেসে বলে, সেটা ভাবার মতো পরিস্থিতি ছিল না। অরিন যে তাড়াহুড়ো করে আমাকে ফোন করে তোর খোঁজ খবর নিতে বলল, আমি তখন আর কিছু ভাবতে পারছিলাম না। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি? জানার উৎকণ্ঠা গলায় মিশিয়ে জিজ্ঞেস করলো অরু। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমিও আর বাঁচব না। মা! সঙ্গে সঙ্গে মায়ের ঠোঁটে হাত উঠে আসে অরুর। চাহনি ভয়ার্থ হয়ে গেছে। খাদিজা বেগম মেয়ের হাত সরিয়ে মৃদু হেসে বলে, কিন্তু এখন আর সেই চিন্তা মাথায় আসছে না। তোকে সুস্থ সবল দেখে আমি শান্তি পেলাম। আর একটি ব্যাপার জেনেও মনে অনেক শান্তি লেগেছে। অরু মায়ের কথা শুনে চোখ দিয়ে ইশারা করে। খাদিজা বেগম আবারও বললেন, রুদ্র তোকে বউ হিসেবে মেনে নিয়েছে। ভীষণ ভয় লাগতো রাতে, দুঃস্বপ্ন দেখতাম যদি রুদ্র তোকে বউ হিসেবে না মানে। কিন্তু এখন দেখে বুঝছি রুদ্র তোর যথেষ্ট যত্ন নেয়, তোর প্রতি যত্নশীল। আমি কি ঠিক বুঝেছি অরু? মায়ের কথার প্রশ্ন শুনে অরুর মুখে হালকা লালচে হয়ে ওঠে। অপলক চোখে মায়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে নিশ্চুপ হয়ে থাকে। মাকে এর উত্তর কিভাবে দিবে? লোকটা তাকে শুধু যত্নই করে না, অসম্ভব ভালোবাসে। খাদিজা বেগম যেন মেয়ের দৃষ্টি পড়তে পারলেন। পুনরায় মৃদু হেসে বললেন, থাক, আর কিছু বলতে হবে না। অরু হেসে ফেলল। মনে মনে ভাবল, সত্যি লোকটা আমাকে কোথাও শান্তি দিবে না। এখানে নেই, তারপরেও তার জন্য আমার হেনস্থা হতে হচ্ছে। উফ, কি কপাল করে স্বামী পাইছি। রুদ্র বাড়ির পেছনের বাগানে এসে বসেছে। এদিকে তার সচরাচর আসা হয় না। আজও হতো না হয়তো, যদি না অরু আর অরুর মা তার রুম দখল না করে বসত। নিজের শাশুড়ির বিষয়ে এমন ভাবা মোটেও রুদ্রকে শোভা দেয় না। কিন্তু সকাল থেকে একটা বারের জন্য অরুর সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি। এর জন্য মেজাজ একটু বিগড়ে রয়েছে। সিগারেটের প্যাকেটের থেকে একটা সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বালায়। সকাল থেকে বেশ কয়েকটাই খাওয়া হয়ে গেছে রুদ্রের। অবসর সময় কাটানোর জন্য এটাই। জ্বলন্ত সিগারেট মুখে দিয়ে এক টান দিচ্ছে। এমন সময় সে হাজির হয় অরিন। অরিনকে দেখে ভ্রু কুঁচকে তাকায় রুদ্র। অরিনের কঠিন চাহনি রুদ্রের উপর। অরিনকে দেখে প্রথমে একটু অবাক হলেও এখন নিজেকে সামলে বলে, কি শালাবাবু, নিজের বোনের তৈরি রুলসটা না হয় মানতে পারলে না, কিন্তু আমার বউয়ের তৈরি রুলসটা ভেঙে ফেললে। এরকম ভাবে আমার বউকে অসম্মান করা হলো। দ্যাট ইজ নট ফেয়ার। ফালতু কথা বলা বন্ধ করবি, আসল কথাই আয়। রুদ্র অরিনের কথা শুনে উঠে দাঁড়ায়। অরিন একদম মুখোমুখি এসে দাঁড়ায়। দুজনের দৃষ্টি দুজনের দিকে। রুদ্র বড় নিঃশ্বাস ছেড়ে বলে, কেমন আসল কথা শুনি? আমার বোন অসুস্থ হয়ে পড়লো কিভাবে? আই ওয়ান্ট টু নো দ্যাট ট্রু। ট্রুথ তো তোকে বলা হয়েছে। ডাক্তার বলেছে বেশি টেন্স আর হাইপার হয়ে পড়ায় সেন্সলেস হয়ে পড়েছিল ওর।
স্বাভাবিক স্বরে উত্তর দিল রুদ্র, কিন্তু রুদ্রের উত্তরে চিড়ে ভেজেনি সেটা অরিনের চাহনিতে স্পষ্ট প্রকাশ পায়। অরিন কঠিন কণ্ঠে বলল। এবার হয়েছে কেন এবং কার জন্য আমি সেটা জানতে চাইছি। রুদ্রের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, তুই কি আমার শুনতে চাচ্ছিস? আমি শুনতে চাচ্ছি না। আমি জানি তোর জন্য আমার বোন অসুস্থ হয়ে পড়েছিল। তোর জন্য তো হতে পারে শালাবাবু। অরিনের চোখ জ্বলে উঠল। রুদ্রের শার্টের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনের কিছু হলে আই উইল কিল ইউ। রুদ্রের চাহনি তখনও শান্ত। আস্তে করে অরিনের দুহাত নিজের শার্টের কলার থেকে নামিয়ে ধরল। স্বাভাবিকভাবেই বলল, আনফর্চুনেটলি তুমি সেই সুযোগটা পাবেও না। আমিও কথা দিচ্ছি, আমার বউয়ের কিচ্ছু হবে না। একটা ছোট্ট আঘাতও ওকে ছুঁয়ে যেতে পারবে না। সো ওই স্বপ্ন দেখা বন্ধ করো। দুজন দুজনের দিকেই তাকিয়ে রয়। প্রতিবাদের জন্য এবার কিছুই রইল না অরিনের কাছে। পরিবেশের নিস্তব্ধতা তাদেরও বাকরুদ্ধ করে তুলল। অনেক হয়ে গেছে অরু রুদ্র আর অরিনকে দেখছে না। বাড়ির এক চক্কর লাগিয়েছে কিন্তু কোথাও নেই। বাড়ির সবার কাছে মোটামুটি জিজ্ঞেস করা হয়ে গেছে দুজনের বিষয়ে, কেউ কিছু বলতে পারেনি। ওরও চিন্তা হচ্ছে প্রচুর দুজনকে নিয়ে। আবার যদি একসাথে হয়ে ঝগড়া শুরু করে দেয়, আর যদি ঝগড়াতে হাতাহাতিও হয়, তাহলে এসব ভেবে অরুর পরাণ কেঁপে উঠছে। দম বন্ধকর পরিস্থিতি। অরু লম্বা শ্বাস নিয়ে বাড়ির দোতলার পেছনের বড় ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাড়ির এই সাইডে ব্যালকনির থেকে ভিউটা দারুণ। গাছপালা দিয়ে ভরপুর, নানান ফুল গাছও রয়েছে। গরমের সময় এখানে এসে দাঁড়ালে মন প্রাণ শরীর জুড়িয়ে যায়। অরু চারপাশে চোখ বুলিয়ে নিচে তাকায়। সঙ্গে সঙ্গে ওরও দৃষ্টি স্থির হয়ে যায় রুদ্র আর অরিন। দুজনকে স্পষ্ট দেখা যাচ্ছে। দুজনের চোখে দুজনের প্রতি রাগান্বিত চাহনি। শত্রুতার দৃষ্টিতে চোখ এড়িয়ে গেল না অরুর। তাদের ভেতরে কোনো ব্যাপারে কথা চলছে। অরুর বুঝতে দেরি লাগলো না ব্যাপারের বিষয় স্বয়ং সে নিজে। অরু দুজনকে ডাকতে যেও থেমে গেল। সোজা হয়ে দাঁড়ালো, মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। রুদ্র আর অরিন দুজনেই একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছে। তাই বলে যে দূরত্ব কমে তা নয়। আগের মতো একই স্থানেই দাঁড়িয়ে আছে দুজন, শুধুমাত্র কথাই থেমেছে। মাঝে মাঝে দুজন দুজনের কঠোর দৃষ্টিতে একে অপরের উপর ফেলে বুঝিয়ে দিচ্ছে কেউ কারো থেকে কম নয়। ভার্সিটিতে শেষের দিন যখন তোর সাথে শেষবারের জন্য কথা বলেছিলাম, বন্ধুত্ব শেষ করে চলে এসেছিলাম, তখন ভেবেছিলাম আর কখনো তোর সাথে দেখা হবে না। শান্ত কণ্ঠে বলল অরিন। অরিনের কণ্ঠে এবার কোনো রাগ নেই, রয়েছে শুধু আক্ষেপ। রুদ্র অরিনের কথা শুনে মৃদু হাসে। সোজা হয়ে দাঁড়িয়ে অরিনের কাঁধে হাত রেখে বলল, ডেস্টিনি, সবই ডেস্টিনির খেলা। তুই কবে থেকে আবার ডেস্টিনিতে বিশ্বাস করা ধরলি? কৌতূহলী হয়ে প্রশ্ন করল অরিন। যবে থেকে আমার বউ আমার জীবনে এসেছে। ও তোর বউ হওয়ার আগে আমার বোন, তাই কথাই কথাই আমার বউ করা বন্ধ কর। বাহ, বিয়ে করা বউকে বউ বলতে পারবো না, তাহলে কি তোর বোনকে বউ বলবো? অনিন বিরক্ত হয়ে উঠল। সে ভালো করে জানে রুদ্রের সঙ্গে কথা বলে পারা যাবে না। অরিন কটমট করে চেয়ে বলল, এতই যদি বইয়ের প্রতি ভালোবাসা, তাহলে তার বাপের বাড়ির সাথে যোগাযোগ রাখতে বারণ করে দিলে কেন? আর তখন কোথায় ছিল তোর ভালোবাসা? রুদ্র মৃদু হেসে অরিনের প্রশ্নের উত্তর দিতে যাবে, এমন সময় উপর থেকে কনকনে ঠান্ডা জল মাথায় এসে পড়ল। দুজনের গায়ে হিমজল পড়তেই লাফিয়ে উঠে বাচ্চাদের মতো। রুদ্র রাগান্বিত চোখে উপরে চাইতেই তার সব রাগ জল হয়ে গেল। অরিনও ভয়ার্ত দৃষ্টিতে উপরে চেয়ে রইল। দোতলার ব্যালকনিতে বালতি হাতে দাঁড়িয়ে আছে অরু। তার পাশে দাঁড়িয়ে আছে বিথি। মায়ের অমন অবস্থা দেখে হাসি যেন আর ধরছেই না বিথির মুখে। কিন্তু অরুর মুখে কোনো হাসি নেই, তার মুখ গম্ভীর। চেয়ে রয়েছে এক দৃষ্টিতে নিচে রুদ্র আর অরিনের দিকে। রুদ্র ঠান্ডা জলে কাঁপুনি ধরে গেল। একই অবস্থা অরিনেরও। দ্রুত কাঁপতে কাঁপতে রুদ্র জিজ্ঞেস করলো, শোনা, এটা কেমন ধরনের কাজ? নিজের একমাত্র বরের উপরে কেউ এমন ঠান্ডা জল ঢালে? আর একমাত্র ভাইও। পাশ থেকে অরিন বলল। হ্যাঁ, ভাইয়ের উপরেও। রুদ্র অরিনের দিকে চেয়ে বলল। অরু জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, শুনুন, আপনারা আমার কাজের ধরন শেখাতে আসবেন না। আপনারা কোনো মহৎ কাজ করেন শুনি, যখনই একসঙ্গে হবেন তখনই ঝগড়া ঝগড়া ঝগড়া। আর আমার গলা ফাটিয়ে আপনাদের আলাদা করতে হয়। ঝগড়া করার সময় কাজের ধরনের কথা মাথায় আসে না? কিন্তু চুপ, একটাও কথা না। অরিনের কথার মাঝে থামিয়ে দিয়ে বলল অরু। গলা থেকে যেন কথা নয় রাগ ঝরে পড়ছে। রুদ্র আর অরিন বাচ্চাদের মতো কাছুমাছু হয়ে অরুর কথা শুনল।
আর আপনাদের আমি বারণ করেছিলাম যে একে অপরের কাছে আসবেন না। কথা শোনেননি কেন? এইটা কোন ধরনের কাজের মধ্যে পড়ে জানতে পারি বরমহাশয়? রুদ্র চুপ করে দাঁড়িয়ে রইল। অরিন একবার রুদ্রের দিকে তাকিয়ে বোনের দিকে তাকালো। রুদ্র চুপ করেই আছে। এই কথা যেন সে চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। তাহলে কি সত্যিই রুদ্র অরুকে ভালোবাসে? এই ঠান্ডা জল আপনাদের পানিশমেন্ট আমার কথা না শোনার। ঠিক হয়েছে, শুধু রাগ দেখাও, এখন বোঝো। বলল বিথি। রুদ্র কটমট করে চাইলো বিথির দিকে। সঙ্গে সঙ্গে বিথির হাসি থেমে গেল। বিথি একদম অরুর গা ঘেঁষে দাঁড়ালো। অরু ব্যাপারটা বুঝে রুদ্রের দিকে তাকায়। অরু তাকাতে দেখে রুদ্র চোখ নেমে আসে মাটিতে। টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে এ নিয়ে 5 বার হাঁচি দিল। অরু রুদ্রের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়েছে। চেহারায় অনুশোচনার চাহনি ফুটে রয়েছে। নিজের টাওয়াল নিয়ে রুদ্রের মাথা মুছতে গিয়েছিল। রুদ্র সরিয়ে দিয়েছে। ধারের কাছে আসতে দিচ্ছে না অরুকে। জিজ্ঞেস করতে রুদ্র বলেছে, সারাদিন নিজে এখানে ওখানে ঘুরে বেরিয়েছিস, একটা বারের জন্য কথা বলনি, জানতেও চাওনি বর কেমন আছে। তারপরে আবার ঠান্ডার সময় হিম জলে শাওয়ার করিয়ে দিলে। এখন জিজ্ঞাসা করছো দূরে সরিয়ে দিচ্ছি কেন? এই তোমার কি ধরনের কাজ না? অরু প্রতি উত্তরে কিছুই বলতে পারলো না। তার উপরে তার জন্যই তো রুদ্রে ঠান্ডা লেগে গেছে। কি দরকার ছিল রাগের মাথায় অত ঠান্ডা জল ঢালা? সবেমাত্র চেঞ্জ করে বেরোলো রুদ্র। হলুদ ফর্সাটে চেহারায় ঠান্ডা লাগার জন্য নাক লাল হয়ে উঠেছে। থেকে থেকে রুদ্র নাক টানছে। অরু খাটের উপরে চুপ করে বসে আছে। রুদ্র সেদিকে একবার ফিরে চাইল না। রুদ্র সোজা আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। ব্ল্যাক শার্ট পরিহিত, চুলগুলো ভেজা থাকায় সামনে এসে পড়েছে। ঠিক একদম বাচ্চাদের মতো। অরুণ নিমেষে চোখে সেদিকেই চেয়ে রইল। রুদ্র হাত দিয়ে চুলগুলো সামনের থেকে সরিয়ে দেয়। চুল ঠিক করতে করতে আয়নায় পড়ার অরুর প্রতিবিম্বের দিকে চেয়ে চোখ আটকায়। অরু মনমরা হয়ে বসে আছে। চোখ তার এখনো মাটিতে। রুদ্র অরুর দিকে ফিরে দাঁড়ায়। অরু যেন কিছুতে টের পেল না, অন্য কোনো জগতে রয়েছে হয়তো। রুদ্র কিছুক্ষণ ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করলো অরুকে। তারপর গলা খাকারি দিয়ে উঠে বলল, মাথার মধ্যে যা আজেবাজে চিন্তা ঘুরছে তা বের করে দাও, না হলে আবার ডাক্তারের কাছে নিতে হবে। অরুর সঙ্গে সঙ্গে চটকা ভাঙল। রুদ্রের দিকে নিরীহ দৃষ্টিতে তাকালো। রুদ্র মুখ গম্ভীর। অরু ঠোঁট উল্টে শিশুদের মতো করে বলল, আই এম সরি, এইবারও কথা না বললে কিন্তু কান্নাকাটি শুরু করব। রুদ্র অরুর মুখ দেখে ভালোই বুঝতে পারছে অরু কান্না শুরু করার একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার কিছু বলুক আর কিছু না বলুক, অরু কানবে, সেটা তার ভালো করে জানা। রুদ্র হাল ছেড়ে দিল। অরুর সামনে হাঁটু গেড়ে বসলো। অরুর হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে চুমু দিয়ে বলল, প্লিজ আর খেতো না, এবার কাঁদলে তোমার ভাই আবার আমার কলার ধরবে। রুদ্রের কথা যেন অরুর কানেই গেল না। রুদ্র কথা শেষ হতে না হতে কেঁদে ফেলল অরু। রুদ্রের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। অরুকে কাঁদতে দেখে রুদ্র অরুর পাশে বসে ওকে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে। অরু কাঁদতে কাঁদতেই বলল, আপনি রাগ করলে সমস্যা নেই, কিন্তু কথা বলা বন্ধ করবেন না। বলে রুদ্রকে জোরে চেপে ধরলো। রুদ্র বুঝতে পারেনি অরুর এতটা খারাপ লেগেছে। অরুর মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলল, আর রাগই করবো না, তাহলে না কথা বলে থাকার চিন্তাই নেই। সকালে সুন্দর মিষ্টি আলো জানলার পর্দা ফাঁক দিয়ে অরুর ঘুমন্ত মুখের উপর এসে পড়েছে। অরু আস্তে আস্তে করে চোখ খুলল। ঝাপসা চোখে চারপাশে তাকাতে বুঝলো সে রুদ্রের হাতের মধ্যে আবদ্ধ। পিটপিট করে তাকালো তার চুলে মুখ গুজে বাচ্চাদের মতোই ঘুমিয়ে থাকা রুদ্রের দিকে। নিষ্পাপ শিশু যেমন কোনো চিন্তা ছাড়া ঘুমিয়ে থাকে নিবিড় ঘুমে, রুদ্র ঠিক একইভাবেই ঘুমিয়ে আছে। অরু রুদ্রের গালে হাত বুলিয়ে কপালে আলতো করে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। রুদ্রের ছোট্ট বেবি চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আজ যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না অরুর। শুয়ে থাকতেই মন চাইছে রুদ্রের কাছে। অরু নিজের ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। সকাল সকাল উঠতেই মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরঘুর করছে। অরু না উঠে রুদ্রকে আরো জোরে জড়িয়ে ধরে বুকে মুখ গুছল। রুদ্রের প্রত্যেকটা হৃদস্পন্দন যে অরু তার নিজের নাম শুনতে পাচ্ছে। হঠাৎ অরু টের পেল ওকে আরো জোরে নিজের সাথে জড়িয়ে নিচ্ছে রুদ্র। নিজের বাম হাত দিয়ে রুদ্র অরুর চুলে হাত বুলাতে বুলাতে ঘুম জড়ানো স্বরে বলল, এত আদর করতে চাইলে আমাকে বলতেই তো পারো, আমি কি বারণ করবো?
রুদ্রের কথাগুলো শুনে অরুর চোখ মুখ কুঁচকে গেল। রুদ্র জেগেছিল। অরু রুদ্রের টি শার্ট খামচে ধরল। লজ্জিত স্বরে অরু বলল, আপনি উঠে গিয়েছেন? রুদ্রের যেন কোনো হেলদোল নেই। আগের মতোই জড়ানো স্বরে উত্তর দিল, অনেক আগে শোনা, তোমার উষ্ণ ছোঁয়ায় আমার ঘুম ভেঙে দিল শোনা। এরকম আদর তো প্রতিদিন সকালে করতে পারো, সকালটা সার্থক হয়ে যায়। দয়া করেন আর লজ্জা দিবেন না। ইস, এতে আবার লজ্জা পাওয়ার কি আছে শোনা? ভালো কথাই তো বলেছি। অরু নিজেকে রুদ্রের কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু রুদ্রের জ্বরের সামনে অরুর চিন্তা সামান্য হয়ে পড়ছে। অরু দাঁতে দাঁত চেপে বলল, আপনার আর বুঝতে হবে না, এতে লজ্জার কি আছে। আপনি আমাকে ছাড়ুন। রুদ্র যেন অরুর কথার অর্থর বিপরীতে ভাবল, শুনল। রুদ্র অরু শক্ত করে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিল। অরু ক্লান্ত হয়ে পড়ে। ভালোভাবে বুঝলো রুদ্রের কাছে সে পেরে উঠবে না। অরু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি যেহেতু ছাড়বেন না, তাহলে আর জোরও করছি না। আপনাকে একটা কথা বলার আছে। রুদ্র নিজের হাতের বাহু হালকা করলো, চেয়ে দেখলো অরুর দিকে। অরু নিজের আঙ্গুলের নখ খুঁড়তে লাগলো। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি কথা বলবে? অরু রুদ্রের কথা শুনে তার দিকে চাইলো, চোখ পিটপিট করতে লাগলো। অরু দু হাত দিয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরে বলে, আজ আমি একটু বাইরে যাব। ওকে, যাবা। কখন যাবে আমাকে বলো, আমি নিয়ে যাব। অরু রুদ্রের কথা শুনে তাড়াতাড়ি করে বলে, না না, আপনার আমার সাথে যেতে হবে না, আমি একাই যাব। আমি শুধু বলে রাখছি। একা যাবে মানে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো রুদ্র। একা আমি তোমাকে ছাড়ছি না। কোথায় যাবে? আবারও জিজ্ঞেস করলো রুদ্র। অরু কিছুক্ষণ চুপ করে থেকে ইতস্তত বোধ করে বলে, আসলে আমি তানিয়ার বাড়ি যাব। বেশ কয়েকদিন ওর সাথে দেখা হয় না। বেচারি আমার উপর ভীষণ রেগে রয়েছে। রুদ্র মাথা নাড়িয়ে বুঝেছে, এমন ভান করেই জিজ্ঞেস করলো, তো আমি সাথে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু বেচারি আপনাকে আমার সাথে দেখলে অতটা ফ্রি হতে পারবে না। আর আমি শুধু একাই যাব। আসার সময় আপনাকে জানিয়ে দিব। কিভাবে জানাবে? ফোন কোথায় তোমার? তানিয়ার ফোন দিয়ে জানিয়ে দিব। আপনার নাম্বার আমার মুখস্থ আছে। ইতস্তত করে বলল। কথাগুলো বলেই পিটপিট করে চেয়ে রইল রুদ্রের দিকে। রুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে অরুর কথাগুলোতে তার মন নরম হয়নি। অরু ঠোঁট উল্টে বলল, আপনার বিশ্বাস না হলে আমি এক্ষুনি আপনার নাম্বার মুখস্থ বলবো। রুদ্র তখনও ওর দিকে একই নজরে তাকিয়ে আছে। চল শক্ত হয়ে গেছে। অরু আস্তে করে ঢোক গিল। অরু আস্তে করে রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাত দুটো সামনে এনে রুদ্রের কালো টি শার্টটা খামচে ধরে কান্না মিশ্রিত স্বরে বলে, প্লিজ একা যেতে দেন। আপনার কাছে কি কখনো কিছু চাইছি? এইটুকু কথা শোনেন আমার। যতটা সম্ভব বিনয়ী হওয়ার চেষ্টা করলো অরু। সে রুদ্রের মুখের দিকে তাকাচ্ছে না। সত্যি বলতে সাহস পাচ্ছে না। অরু হঠাৎ টের পেল তার কোমরের বাঁধন অনেক অংশেই কমে এসেছে। রুদ্র অরুর হাত নিজের টি শার্ট থেকে সরিয়ে নিল, তারপর নিজের থেকে সরিয়ে উঠে বসলো। অরু হ্যাবলার মতো চেয়ে রইল রুদ্রের দিকে। সকাল সকাল কি মুড খারাপ করে দিল? যদি তাকে যেতে না দেয় তাহলে? অরু মনে মনে এসব ভাবতেই ধরাম করে উঠে বসে। রুদ্র তখনই সবেমাত্র বিছানা ছেড়ে উঠেছে। অরু খাটের উপর উঠে দাঁড়িয়ে কোমরে দু হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল, কিছু বলছেন না কেন? রুদ্র শান্ত চাহনিতে তাকালো অরুর পানে। অরুর গলা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। সব উত্তেজনা ফানুসের মতো উড়ে গেল রুদ্রের চাহনিতে। অরু চুপ করে খাটে বসে পড়ে, মাথা নিচু করে আপসেট হয়ে রইল। হঠাৎই একটা হিমশীতল কণ্ঠে ভেসে আসে অরুর কান। কখন যাচ্ছ? অরু সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। রুদ্রের ঠোঁটের কোণে শীতল হাসি চেয়ে রয়েছে অপলক দৃষ্টিতে অরুর চোখে। অরুর চোখগুলো জলজল করে উঠল। লাফিয়ে রুদ্রের গলা জড়িয়ে বলল, ব্রেকফাস্ট করে বেরোবো। রুদ্র অরুকে অতি সাবধানে ধরে খাটের থেকে নামিয়ে দাঁড় করায়। কোমর জড়িয়ে অরুর দিকে হালকা ঝুঁকে বলল, ওকে শোনা, তাহলে ফ্রেশ হয়ে নাও। বলেই অরুর কোমল গালে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তে অরুর পুরো শরীর কম্পিত হয়ে উঠল। শিহরণ বয়ে গেল অরুর দেহের সকল রন্ধ্রে। অরিন খাদিজা বেগমের আজ সকালে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু অরু রাবিয়া চৌধুরী আর বিথি জোড়াজুড়িতে আজকের দিনটা থেকে যেতে বাধ্য হলো। আজ সকালে একসাথেই ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত হয়েছে।
আদনান সাহেবও আজ ব্রেকফাস্ট টেবিলে রয়েছেন। এমন মুহূর্তে চৌধুরী বাড়িতে বদ্ধ বিরল। সকালের নাস্তায় আজ রয়েছে গরম দুধ চা, রুটি আর ডিম ভাজি। অরুর পছন্দের নাস্তা তৈরি হয়েছে, সকালেই তাই খাবে। শুধু রুদ্রের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তার জন্য ব্ল্যাক কফি, ব্রেড উইথ জেলি। অরু সাংঘাতিক সাহস দেখি একদিন বলেই ফেলেছিল, লাট সাহেবের ছানা এইদিকে সাহেবদের মতো ব্ল্যাক কফি ও অন্যদিকে বাচ্চাদের মতো জেলি আর পাউরুটি খায়।